দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আজ 21শে জুন কথা বলছি, ঠিক একদিন পরেই 23শে জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ এই মুহূর্তে একটা ভয়াবহ সংকটে, ভয়াবহ বিপদের মধ্যে আছে। এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে যে একটি সরকার আছে, এই সরকারের তরফে বৈধ হোক অবৈধ হোক, অবৈধ যদি বলেন ভুল বলা হবে না খুব একটা, কারণ এই সরকার গঠন প্রক্রিয়া, সংবিধানে যে সরকার নেই সেই সরকার বৈধ হয় কিভাবে সেটি বড় প্রশ্ন। এবং সংবিধানের একটি অনুচ্ছেদের জায়গা থেকে যে সরকারটি গঠিত হয়েছে, সেই অনুচ্ছেদের জায়গা থেকে গঠিত হওয়াটাও যথাযথভাবে গঠিত হয়েছে কিনা যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেই অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় আওয়ামী লীগ কার্যক্রমে নেই বা থাকতে পারছে না। কার্যক্রমের নামলেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, সরকারের বাহিনীর পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে। এত কিছুর পরেও আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে দেশ এক ভয়াবহ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে এই মুহূর্তে সত্যিকার অর্থে রাজনীতি চর্চা নেই বললেই চলে। রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সঙ্গে এক প্রকার পুতুল খেলা চলছে। এই যে দেখুন, সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান নিয়ে আলোচনা করবার, আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে আলোচনা করবার, সংবিধান নিয়ে আলোচনা করা, মাঠে ঘাটে তো সংবিধান নিয়ে আলোচনা হতে পারে না। সংবিধান নিয়ে আলোচনা হবে জাতীয় সংসদে। আজকে রাজনৈতিক দলগুলোকে পুতুল খেলার একটা করে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে বলে আজকে মাঠে ঘাটে যে কোনো জায়গায় সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। আজকে দেশের শাসন ব্যবস্থা এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে। দেশের সরকার আছে বলে কখনো কখনো মনে হয় না। দেশে ভয়াবহ মব চলছে, দেশে সুবিচার নেই, আদালতে আপনি বিচার পাবেন না। এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছেন। গুম, খুন, হয়রানি, মিথ্যা মামলা যেন এই মুহূর্তে দেশে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আজকে শিক্ষক, বুদ্ধিজীবী সমাজও রেহাই পাচ্ছে না। দুদিন আগে একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি হচ্ছে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে বিশেষজ্ঞ শিক্ষাবিদরাও কাজ করেন, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব কাজ করেন তা কিন্তু নয়। আমরা দুদিন আগে দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ একজন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন একজন বিদগ্ধ কৃষি অর্থনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম। তিনি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হয়েছিলেন। একটি দেশে রাজনৈতিক সরকারে রাজনীতিবিদদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও কাজ করবার প্রয়োজন হয়। তিনি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পক্ষে, আওয়ামী লীগ সরকারের জন্য কেন কাজ করেছেন তার জন্য দুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যারেস্ট করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হচ্ছে, যখন যেখানে খুশি যাকে খুশি হেনস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বলে এখন আর কিছু নেই। আরেকটি খুব উদ্বেগের বিষয়, আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি পত্রপত্রিকায়, প্রায় সংখ্যাটি সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত করা হচ্ছে, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, নানান কিছু। অথচ বাংলাদেশে এমনটা কখনো ঘটেনি। তো বাংলাদেশে অতীতে ছাত্র শিবির বলুন, ছাত্র দল বলুন, তারাও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। কিন্তু আজকে শুধুমাত্র ছাত্রলীগ ট্যাগ দিয়ে লক্ষাধিক শিক্ষার্থীকে পড়াশোনার কাজে, শিক্ষা গ্রহণের কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে।
আর গুম, খুন, হত্যা, নির্যাতন, মব ভায়োলেন্স তো আছেই। অর্থাৎ দেশ এক প্রকৃতির রাজ্যে পরিণত হয়েছে। আজকে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া উচিত, দেশ বাঁচাতে হলেও আওয়ামী লীগকে ফিরতে হবে। আমরা দেশের অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল দেখছি, আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে কার্যরত মাঠে দেখি, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই মব ভায়োলেন্স যে হচ্ছে, এই মব ভায়োলেন্সের প্রধান হোতা বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক আছে, বিএনপি যথেষ্ট চাপের মুখে ছিল, ঠিক আছে, কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় না গিয়ে একটি পুতুল সরকারের আমলে বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিপক্ষের নিকট, সেই ভূমিকা মারাত্মক প্রশ্নবিদ্ধ। আমরা আওয়ামী লীগ যখন বিএনপির উপরে দমন পীড়ন করত অতি বেশি নিয়ম বহির্ভূত ভাবে, তখন কিন্তু আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে এতটা দমন পীড়ন করা উচিত না, বিরোধী দলকে লড়াতে দিতে হবে। আজকে বিএনপি যেটি করছে সেটি নজিরবিহীন। বিএনপি, জামাত, এনসিপি, এর থেকে রক্ষা পেতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ফিরতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আওয়ামী লীগ, ঠিক সেভাবে আজকে স্বাধীন দেশে একটা পরাধীনতার অবস্থা বিরাজমান। সেই জায়গাটি উদ্ধার করতে হলে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে সংগঠিত হয়ে ফিরতেই হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে এই হোক আওয়ামী লীগের দৃঢ় অঙ্গীকার। দর্শক, বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, বিশ্ববাজারে নির্বাচন নিয়ে নানা রকমের কথাও হচ্ছে, আলোচনা আরও বাড়বে। বিশ্বের কোন কোন দেশ বাংলাদেশে কেমন নির্বাচন দেখতে চায় সেই ব্যাপারে দেশগুলো কথা বলা শুরু করেছে। এরই মাঝে জাতিসংঘের পরিবর্তিত অবস্থান আমরা লক্ষ্য করেছি। জাতিসংঘ এর আগে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব সরকার আবিষ্কার করবে সেরকম এক ধরনের কথা বললেও সর্বশেষ জাতীয় সংঘের মানবাধিকার প্রধান ভিন্ন কথা বলেছেন রাজনৈতিক দলের উপরে নিষেধাজ্ঞা, তাদের স্বাধীনতা হরণ, এই ব্যাপারে তারা উদ্বিগ্ন। অর্থাৎ তারাও এখন ইনক্লুসিভ নির্বাচন চাই, এমনটা তাদের ভাষ্য। এর মাঝে আমরা ব্রিটেনের অবস্থান পরিষ্কার হয়েছে। ব্রিটেন এই সরকারের পক্ষে অবস্থান নেয়নি, বিপক্ষে অবস্থান নিয়েছে। তার মানে তারাও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র অনেক আগেই বলেছে ইনক্লুসিভ নির্বাচন চাই। রাশিয়া, ভারত, তাদের অবস্থান ইনক্লুসিভ নির্বাচন চাই। এবার আমরা জানলাম বাংলাদেশের অন্যতম বড় বন্ধুদের একটা দেশ জার্মান, তারা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল। জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত সেরকম মন্তব্যই করেছেন। তাহলে কি সরকারকে এক প্রকার বাধ্য হতে হবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে? সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে? সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সর্বশেষ অন্যান্য দেশের অবস্থান বিভিন্ন সময় তো আমরা জানি এবং বিভিন্ন সময় আমরা পর্যালোচনাও করেছি। এবার জার্মানি তার অবস্থান পরিষ্কার করলো। জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, তিনি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে জার্মানি সবসময় গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন মানেই হচ্ছে যে সবার অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণ, সব মতের অংশগ্রহণ। তেমন নির্বাচন বাংলাদেশে চাই জার্মানি, তেমনটাই প্রকাশ করলো জার্মানি। জার্মানির এই কথাটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা বিবেচনা
বিবেচনা করার জন্য জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কেমন, দ্বিপাক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক কেমন, সেটা একটু দেখে নেওয়া ভালো, দেখে নেওয়া উচিত। তাহলে বোঝা যাবে যে জার্মানির এই কথাকে বাংলাদেশের সরকার গুরুত্ব দেবে নাকি গুরুত্বহীন ভাববে। জার্মানির সঙ্গে সম্পর্কের দিকে যদি দেখা যায় তাহলে বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আমরা দেখেছি যে 2023 সালে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল 8.6 বিলিয়ন ইউরো। একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক জার্মানির সঙ্গে বাংলাদেশের। জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার, অর্থাৎ বিশ্বে বাংলাদেশ যত কিছু রপ্তানি করে তার মধ্যে 2 নম্বর অবস্থানে হচ্ছে জার্মানি, অর্থাৎ 2 নম্বর ক্লায়েন্ট হচ্ছে জার্মানি, দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি। সুতরাং জার্মানিকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই। এই যে রপ্তানি হয়, রপ্তানি যে বাজার, সেখানে 90%-এরও বেশি রপ্তানি পণ্য হচ্ছে পোশাক শিল্প। তার মানে বাংলাদেশের পোশাক শিল্পের যে নির্ভরতা, পোশাক শিল্প রপ্তানির নির্ভরতা দ্বিতীয় কোনো দেশ সেটা হচ্ছে জার্মানি, যাদের উপরে বাংলাদেশ নির্ভরশীল। এই বাণিজ্যিক সম্পর্ককে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই। এছাড়া জার্মান থেকে যন্ত্রপাতি, রাসায়নিক পণ্য এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি বাংলাদেশ আমদানি করে থাকে। জার্মানি বাংলাদেশকে 1972 সালে প্রায় 3.5 বিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছিল, অর্থাৎ স্বাধীনতার পরপরই, আমরা মুক্তিযুদ্ধের পরপরই 72 সালে এত বিশাল পরিমাণ অর্থ সহযোগিতা করার ইতিহাস কিন্তু জার্মানির রয়েছে। এছাড়া শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সহযোগিতা আমরা জানি। ভবিষ্যতের দিকে যদি তাকাই, এছাড়া জার্মানির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যেগুলো পাশ কাটানোর ব্যাপার রয়েছে। অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় নির্ভরশীলতা, দ্বিতীয় দেশ যাদের উপরে আমরা নির্ভরশীল, সব থেকে বেশি নির্ভরশীলতার দিক থেকে দ্বিতীয় দেশ জার্মানি, সেখানে জার্মানিকে অবজ্ঞা করার কোনো অবকাশই নেই। সেই ক্ষেত্রে জার্মানিকে অবজ্ঞা করলে যেটা হবে, বাংলাদেশের পোশাক শিল্প চরমভাবে বিপদের মুখে পড়বে। সুতরাং জার্মানির মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জার্মানি যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, তখন সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে, কিংবা সরকার আবার ভাবতে পারে যাদের কথায়, যে সকল ইম্পর্টেন্ট দেশের কথায় সরকারের ভাবনা পরিবর্তন হতে পারে, তার মধ্যে অন্যতম বড় প্রভাবক কিন্তু জার্মানি। সুতরাং জার্মানকে কোনোভাবেই হেলাফেলা করার উপায় নেই। আবার ভবিষ্যৎ সম্পর্কের দিকে যদি তাকাই, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক আরও বেশি উন্নত হওয়ার অবকাশ রয়েছে যে ক্ষেত্রে, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নবায়নযোগ্য শক্তি, শিক্ষা, বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে, এরকম সম্ভাবনাও রয়েছে। এরকম সম্ভাবনা যখন রয়েছে, তখন আমার মনে হয় যে জার্মানির এই অবস্থান, ইনক্লুসিভ নির্বাচনের যে তত্ত্ব, সেই অবস্থানকে সরকার কোনোভাবেই হেলাফেলা করতে পারবে না। তাহলে বড় দেশগুলো, প্রায় যে দেশগুলোর কথা বাংলাদেশ অবহেলা করতে পারবে না, হেলাফেলা করতে পারবে না, সেই বড় দেশগুলোর মধ্যে আরেকটা দেশ পাওয়া গেল, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ভারত। এর পরে আমরা জার্মানিকে পেলাম যে জার্মানিও ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব দিচ্ছে। এখন ভাবনাটা সরকারের কোর্টে, সরকার কোন দিকে যাবে। সরকার বড় বড় দেশের চাপে যদি পড়ে তাহলে, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের যে কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, অর্থাৎ 40% জনগণের মতামতকে অগ্রাহ্য করে সরকার যদি একটা নির্বাচন করতে চায়, তাহলে সেই নির্বাচনে নির্বাচিত যে সরকার, সেই সরকার তাদের কর্মকাণ্ড চালাতে বিভিন্ন দেশের প্রশ্নের মুখোমুখি হবে। সেই প্রশ্নের মুখোমুখি নিশ্চয়ই কোনো দলই হতে চাইবে না। তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্বই সামনে আসবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।